কিন্তু সেটা সব সময়ের জন্য, কিন্তু আগামী কিছুদিনের জন্য ইনিই আমাদের সেনাপতি। তাহলে এবার বলুন। এখন কৃষ্ণচন্দ্রের সেনাবাহিনীর ক্ষমতা অনেক বেড়েছে, তাই যখন তখন আক্রমণ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আপনি বলছেন আমরা তিথি নক্ষত্র ধরে আক্রমণ করব? হ্যাঁ, একদমই তাই। এবং একটা দারুণ সুযোগ আছে কদিন পরেই, যেদিন কোনো সেনাই হাতে অস্ত্র তুলবে না। তবে বিশ্বকর্মা পুজোর দিন। এই না হলে মাথা। তাহলে আমি পত্রপাঠ কালকেই পত্র পাঠিয়ে দিচ্ছি। আর যা পাবেন তার অর্ধেক কিন্তু আমার, কারণ বুদ্ধিটা তো আমারই দেওয়া। কি আজকে রাজসভায় সবাই হাজির, কিন্তু মন্ত্রী এখনো এলো না। মন্ত্রীমশাইয়ের থেকেও বা কি লাভ মহারাজ? উনি রাজসভায় থাকাও যা, না থাকাও তাই। সামনে তো বিশ্বকর্মা পুজো, তাই আমাদের মন্ত্রী মশাই নিশ্চয়ই বিশ্বের কাজ নিয়ে ব্যস্ত। কাজ না ছাই, ওনার তো দুটোই কাজ, এক অকাজ, দুই কুকাজ। একটু দেরি হয়েছে আর শুরু হয়ে গেছে কুটকচালি। তা মন্ত্রী, তোমার হঠাৎ দেরি হওয়ার কারণ কি? মশা মহারাজ, মশা। গোপালের মতন পেট খোলা কিছু মশা সারা রাত জ্বালিয়েছে, তাই ঘুমোতে দেরি হলো, আর ঘুম থেকে উঠতেও দেরি হলো। ঠিক আছে, এবারে রাজকোষের অবস্থা আগের বারের মতন ভালো নয়, তাই বিশাল জাঁকজমক করে পুজো করা এই বছরে সম্ভব নয়। তাতে কি মহারাজ, পুজোর মধ্যে মনের ভক্তিটাই আসল। বাকি সবকিছু রূপক মাত্র। হ্যাঁ, গোপাল এ কথা ঠিকই বলেছে, কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও কৃষ্ণনগর রাজবাড়িতে বিশ্বকর্মা পুজো হবে এবং তোমাদের সকলকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে। সে তো মহারাজ আমি দায়িত্ব নেওয়ার জন্য পা বাড়িয়েই রেখেছি। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? এই সময়? কিসের চিঠি রে বাবা? না, এবার ঠেলা সামলাও। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, আশা করি আপনি খুব ভালোই আছেন, কিন্তু আমরা ভালো নেই। অনেক ডাকাতি করেছি, আর না, এবার মুক্তি। যদি আপনি ভালোয় ভালোয় আগামীকাল সন্ধ্যের মধ্যে আমাদেরকে 1000 সোনার মোহর না দিয়ে যান, তাহলে বিশ্বকর্মা পুজোর দিন বিকেল 4 ঘটিকায় আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। বাবা, একটা কথা মনে রাখবেন, আমাদের দলের সদস্য সংখ্যা 1732, যা আপনার সেনাবাহিনীর প্রায় দ্বিগুণ। বাবা, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী গোলা ডাকাত, ঠিকানা পোড়ো মন্দির তলা, নদীর পশ্চিম পাট। কাক ডাকে কাকা, কোকিল ডাকে কু, গোলা ডাকা ধরলে পরেই করবে ঘ্যাচাং ফু। এই সেরেছে, এবার কি হবে? 1000 মোহর? মহারাজ, গোলা ডাকাত বিশাল ভয়ানক ডাকাত। না না মহারাজ, এমনিতেই রাজকোষের হাল খারাপ। এখন আমাদের একটাই কর্তব্য, দুষ্টের দমন। কিন্তু কিভাবে করব? ওরা এত বড় সেনা। সবাই তো আর একসাথে থাকে না। তা ঠিক। পশ্চিম পাড়ের রাজ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওরা বলেছে আগামীকাল সন্ধেবেলা মোহর নিয়ে যেতে, কিন্তু আমরা যদি আজ রাতেই ওদের সর্দারকে সোজা গিয়ে আক্রমণ করি, তাহলে কেমন হয়? খুব খারাপ হয়। ওদের ওপরে একটা আঁচড় লাগলে ওরা শিকারী বাঘ হয়ে যায়। আপনার যেন ওদের উপরে দরদ একেবারে উতলে উঠছে, যেন ওরা আপনার মাস্তুতো ভাই। কি গোপাল, তুমি আমাকে চোর বললে? চোরে চোরে মাস্তুতো ভাই হয়, ওরা তো ডাকাত। তাহলে আপনি আপনি ওদের ওই পিস্তুতো ভাই হবেন। এই, তোমরা তোমাদের কুটকাচালি বন্ধ করো। বিশ্বকর্মা পুজোর দায়িত্ব গোপাল, তুমি রাজপণ্ডিত আর রাজবৈদ্য সভাকবি ভাগ করে নাও। আমি কি করব মহারাজ? তুমি আর সেনাপতি আমার সাথে এক্ষুনি অন্দরমহলে চলো, একটা বিশেষ আলোচনা আছে। আজ রাজসভা এখানেই শেষ। আচ্ছা মহারাজ। আর হ্যাঁ, এই ডাকাত আক্রমণ হবে এই হুমকির চিঠি, এসব কথা যেন রাজসভার বাইরে না যায়। যথাজ্ঞ মহারাজ। দেখো, গোপাল যে কথাটা বলেছে সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়।
কেন মহারাজ, আপনি একথা বলছেন কেন? প্রথমত, বিশ্বকর্মা পুজোর দিন সকল সৈন্যরা তাদের অস্ত্রশস্ত্র পুজো দেয়। তার আগে থেকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। তাই ওই সুযোগ বুঝেই গোলা ডাকাত আমাদের রাজ্যে আক্রমণের জন্য পুজোর দিনটাই ভেবেছে। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরের সেনাদের তো আর খালি হাতে যুদ্ধ করা সম্ভব নয়। ঠিক সেই জন্য সেনাপতি আর মন্ত্রী তোমরা দুজন আজ সন্ধেবেলা আমাদের কৃষ্ণনগরের বেশ কিছু দক্ষ সেনা নিয়ে যাবে ওই গোলা ডাকাতের ডেরায় আর সোজা আক্রমণ করবে। যথাজ্ঞা মহারাজ। যাও, এখন প্রস্তুত হয়ে নাও। কিন্তু এটা কি ঠিক হবে? ব্যাপারটা নীতি বিরোধী কাজ হয়ে যাবে না? তুমি আমাকে আর নীতি শিখিও না মন্ত্রী। তোমাকে যেটা করতে বলেছি তুমি শুধু সেটাই করবে। আজ সন্ধেবেলা তুমি আমাদের সেনাপতির সাথে চলে যাবে। আরে আরে তুমি আমার গোগরা শেখাচ্ছ কেন? কিসের এত তাড়া? এখন সব কাজ তাড়াহুড়ো করেই করতে হবে গিন্নি। বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যে ডাকাত পড়বে। ও মা গো, এ কি সর্বনেশে কথা বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওই বিপদ এলে তো আর খেতেই পাবো না। এ কেন কেন? আরে ডাকাতরা তো আমাদের মেরেই ফেলবে। তা মরে গেলে খাবোটা কি করে? তোমারও যা বুদ্ধি। দাও দাও দাও, আর দুমুঠো ভাত দাও দেখি। এই নাও। এখন ভাত খেয়ে একটু ঘুম দেবো। তারপর বিকালে সভা কবির বাড়িতে যাব, বুঝলে? বিশ্বকর্মা পুজো নিয়ে আলোচনা আছে। বেশ। এই চল, ওপারে যাব। আগে একটু অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই। আর 2-3 জন লোক হলে নৌকা ছাড়বো। তেরি আমার তাড়া আছে। তোকে 2-3 জনের ভাড়াও দিয়ে দেবো, তুই নৌকো ছাড়। ও, তাহলে ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনারা কি কেউ কিছু ভাবনা চিন্তা করেছেন? দেখো গোপাল, আমি পুজোর আগের দিন অবধি হাতে হাতে যেটুকু করা যায় সব করে দেবো, কিন্তু পুজোর দিন কি? পুজোর দিন আমাকেই তো পুজোটা করতে হবে নাকি? ও তাই বলুন, আমি তো ভয় পেয়েই গেছিলাম। গোপাল, আমি কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও আলপনা দেব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সভাকবি, তোমার আলপনা দিতে খুব ভালো লাগে। এমনকি কল্পনাতেও আলপনা চিত্র নিয়ে চিন্তা করো তুমি। আমি কি করব গোপাল? আপনি দশকর্মা আর শাকসবজি বাজারের দিকটা সামলাবেন। আর তুমি কোন দিকটা দেখবে গোপাল? আমি এখন মৃৎশিল্পীর কাছে যাব, তারপর একবার মহারাজের সাথে দেখা করব, তারপর আবার ভোলার দোকানে যাব। ওরে বাবা, তাহলে তো অনেক কাজ। অনেক কাজই বটে, তবে ঠাকুরের কাজ করতে আমার কোনো ক্লান্তি নেই, বুঝলে? হ্যাঁ, আর পুজোটা যখন শিল্পের দেবতার, যেখানে কর্মই মূল কথা। হ্যাঁ, এই তো একটা দারুণ কথা বলেছে। কই গো, কি খবর? রাজবাড়ির প্রতিমা প্রস্তুতি কতদূর? এই তো গোপাল দাদা, সব কাজ হয়ে গেছে, শুধু গয়না গাটি আর সাজানোর কাজটাই বাকি। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তা পাওনা গন্ডার ব্যাপারে তোমার সাথে মহারাজের কথা হয়ে গেছে তো? হ্যাঁ, সামান্য কিছু বাকি আছে। ওটা তো প্রতিমা রাজবাড়ি দিয়ে আসার সময় দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, যাই একবার মহারাজের সাথে কথা বলে আসি। আসতে পারি মহারাজ? ও গোপাল, এসো এসো। বুঝলে, খুব চিন্তা হচ্ছে গোপাল। চিন্তারই তো বিষয় মহারাজ। বিশ্বকর্মা পুজোর দিন রাজবাড়ির পুজো দেখতে অনেক ভিন রাজ্যের লোকজন আসে। তাই তো আমি আজকেই সেনাপতি আর মন্ত্রীকে বলেছি রাতের বেলা গোলা ডাকাতের ডেরায় সরাসরি আক্রমণ করতে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি বের করেছেন মহারাজ। গোলার ডেরায় তো আর সবসময় সব ডাকাত থাকে না। হ্যাঁ, তাই তো এই উপায়টা বাতলেছি। কথায় আছে, কান টানলে মাথা আসে। একদম মাথাকেই যদি ধরে নিয়ে আসা যায়, তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হ্যাঁ, আজ রাতেই ওরা যাবে, সঙ্গে যাবে কৃষ্ণনগরের দক্ষ সেনারা। বাহ,
আমিও পুজোর কাজ মোটামুটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। প্রতিমা প্রস্তুত? বাহ বাহ, তাহলে আর চিন্তা নেই, ভালোই ভালোই পুজোটা মিটলেই হয়। ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখন চলি। এখন ভোলার দোকানে যাব, পুজোর দিন মিষ্টি সন্দেশ দইয়ের বায়নাটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এ কি ভোলা? আর বলো না গোপাল দাদা, এক খদ্দের হঠাৎ করে বললেন ওপারের মতন লাল দই চাই। তাই তুমি নিশ্চয় ওপারে গিয়েছিলে লাল দই কিনতে? 5 সের লাল দই। আমার হাতের বানানো দইয়ের থেকেও ভালো দই পাওয়া যায় নাকি ওপারে? হ্যাঁ, এপারে যেমন সরভাজা সরপুরিয়া বিখ্যাত, ঠিক তেমনি ওপারে লাল দই। তা যা বলেছো, মন্ত্রী মশাইও তো ওপারে গিয়েছিলেন, আমার সাথেই তো ফিরলেন। উনিও কি দই কিনতে গিয়েছিলেন? না 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 না, হাত তো দেখলাম খালি। ওনাকে জিজ্ঞেস করাতে বললেন কি একটা ওই গুরুত্বপূর্ণ কাজ ছিল। ওপারে তো মন্ত্রী মশাইয়ের রাতের বেলা গুরুত্বপূর্ণ কাজ। কোনো সমস্যা হয়েছে গোপাল দাদা? না না, সমস্যা কেন হবে? আচ্ছা শোনো, রাজবাড়ির বিশ্বকর্মা পুজোয় দই মিষ্টি সন্দেশ অনেক কিছুই তো লাগবে, তাই তুমি একটা খাতা বের করে লিখে নাও। হ্যাঁ বলো। প্রমাণ মাপের রসগোল্লা 500টা। রসগোল্লা 500, তারপর সন্দেশ 7 কেজি। সন্দেশ 7 কেজি। ব্যাস, তাহলে সব বুঝে নিয়েছো? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ। আমি পুজোর দিন সকাল সকাল ওই রাজবাড়ি গিয়ে দই মিষ্টি সন্দেশ সব দিয়ে আসবো। শোনো, ভয় পেলে চলবে না। আমরা যে সময় পৌঁছবো তখন ওরা সবাই ঘুমে আচ্ছন্ন থাকবে। আমাদের তো একটাই লক্ষ্য, ওই গোলা ডাকাত। হ্যাঁ, ওই হলো গিয়ে মাথা। মাথাকে পাকড়াও করলে হাত পা কিচ্ছুটি করতে পারবে না। একবার আড়ালে ডেকে জিজ্ঞেস করি তো। সেনাপতি, সেনাপতি। হ্যাঁ, বলো গোপাল। আচ্ছা, তোমাদের কি ওই পারে দুপুরে যেতে হয়েছিল? না না, মহারাজ তো বলেছেন ওদের অতর্কিতে আক্রমণ করব একেবারে মাঝরাতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ গোপাল, তাই তো এই সেনাদের সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করছো। মহারাজ বলেছেন মাঝরাতে যেতে, মন্ত্রীমশাই দুপুরে ওপারে গেছিলেন। সকালে রাজসভায় আমি ডাকাতদের আক্রমণের পরিকল্পনা দিলে মন্ত্রীমশাই বিরুদ্ধে বললেন। তাহলে কি কিছু একটা ঘট আছে বলে মনে হচ্ছে। কি বিজ্ঞানী? আগে এটা পড়ো, তারপর কথা বলো। কি করছো? এই একটা কাশির গুঁড়ো বানাচ্ছি। মানে? মানে কারো নাকে একটু এই গুঁড়ো প্রবেশ করলে কাশতে কাশতে পাগল হয়ে যাবে। রাজ্যের সুরক্ষার জন্য বানানো। হ্যাঁ। আরে বাস, আমি তো এরকম একটা ভাবনা নিয়ে এলাম। শোনো বিজ্ঞানী, যদি কোনোভাবে হিতে বিপরীত হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোনো। হ্যাঁ আচ্ছা গোপাল, হয়ে যাবে কাজ। আচ্ছা, আমি যেভাবে তোমাদের বলেছি সেভাবেই এগোবে। আচ্ছা সেনাপতি মশাই। আরে রে 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 রে। ওরে বাবারে, কত ডাকাত! হ্যাঁ, এরা জানলো কি করে যে আমরা আসছি? হ্যাঁ, কি সর্বনাশ! কিরে, তুই তো মনে হচ্ছে সেনাপতি। আগে হ্যাঁ। তোর সাহস তো কম না। আমি সামান্য 1000 মোহর চেয়েছিলাম, কিন্তু তার বদলে তোরা আমাকেই আক্রমণ করতে চলে এলি। কিন্তু আপনি। আমি জানলাম কি করে, তাই তো? আমার অনেক গুপ্তচর। শোন, আজ তোদের ছেড়ে দিচ্ছি, আর আমি অর্থ মোহর কিছুই চাই না। এবারে সোজা আক্রমণ। বিশ্বকর্মা পুজোর দিন বিকেল 4টের সময় আমরা কৃষ্ণনগর দখল করব। যা পালা। আহম্মক, ডাকাতরা জানলো কি করে
যে তোমরা অতর্কিতে আক্রমণ করবে? সেটাই তো বুঝতে পারছি না মহারাজ। এই গোপন ব্যাপারটা তো আমার আপনার আর মন্ত্রীমশাইয়ের মধ্যে হয়েছিল। আর গোপাল জানে খুব জোর হলে রাজসভার সভাসদেরা জানতে পারে। মহারাজ, আমার মনে হয় মাঝিদের জিজ্ঞেস করে নেওয়া দরকার যে সেদিন আপনার সাথে আলোচনা করার পরে রাজসভার কেউ ওপারে গিয়েছিল কিনা। গোপাল, এটা ঠিক বলেছ। কারণ ডাকাতদের খবর পেতে হলে হয় এদিকে আসতে হবে, নতুবা এপারের কাউকে ওপারে যেতে হবে। এসব রাজকীয় ব্যাপারে মাঝিদের আবার জড়ানোর কি দরকার? নইলে কে জড়িয়ে আছে জানা যাবে কি করে মন্ত্রী মশাই? মহারাজ, এসব না করে আপনি বরং বিশ্বকর্মা পুজোর ব্যাপারে একটু আলোচনা করে নিন। যখন যা হবে দেখা যাবে। মন্ত্রী মশাই, আপনার এত গায়ে লাগছে কেন? আপনি কি তাহলে ওপারে গিয়ে খবর দিয়ে এসেছেন? হ্যাঁ, আমি উপরে গিয়ে কি করব? আসতে পারি? আরে ভোলা, বলো। মহারাজ, মন্ত্রী মশাই গতকাল ওপারে গিয়েছিল, আমার সাথে একই নৌকোতে ফিরেছে। গোপাল দাদা আমাকে আজ সকালে বলল এই ব্যাপারটা রাজসভায় এসে জানান। কি এবার কি বলবেন মন্ত্রী মশাই? ইয়ে না, মানে আমার একটা কাজ ছিল। তুমি এত বড় বেঈমান, যে থালায় খাও সেই থালায় ফুটো করো। সেনাপতি, এক্ষুনি মন্ত্রীকে কারাগারে বন্দি করো। মহারাজ, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। এই, কে আছো? মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। এটা খুব খারাপ হলো গোপাল। তার মানে সর্ষের মধ্যেই ভূত ছিল। হ্যাঁ, আর চিন্তা নেই, বাকি সব কিছু সাজানো আছে মহারাজ। পুজো শান্তিতে হবে, কোনো সেনাকে কিচ্ছু করতে হবে না। যা করার বিজ্ঞানী, আমি আর আমার খুদে সেনারা করবে। মানেটা বিশ্বকর্মা পুজোর দিন বিকেল বেলায় দেখবেন মহারাজ। ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ। হে বিশ্বকর্মা দেব, তুমি তুমি আমাদের রক্ষা করো। আজ কি হবে জানি না। মহারাজ, ভক্তি ভরে বিশ্বকর্মা দেবের প্রার্থনা করুন, তার সৃষ্টি ও কর্মের প্রতি সম্মান প্রদর্শন করুন। এই দেবতা হলেন দেবতাদের স্থপতি ও মহাবিশ্বের স্রষ্টা। তার মানে এই বিশ্বকর্মা দেব দেবতাদের প্রাসাদ, অস্ত্র সব বানিয়েছিলেন? একদম তাই। এবং বিশ্বকর্মা দেব দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছেন, এবং এই রথ তৈরির ঘটনাকে স্মরণ করে পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রথা চালু হয়েছে। আজকে আমরা ঘুরে ওড়াবো। হ্যাঁ, কিন্তু কোনো মাঠে না, নদীর পাড়ে ঘুরে ওড়াবো। কি বিজ্ঞানী, তোমার ঘুড়ি প্রস্তুত তো? প্রস্তুত গোপাল। বেশ বেশ, তোমরা তাহলে ভোগের প্রসাদ খেয়ে ঘুড়ি উড়িয়ে সাবধানে বাড়িতে যাও। না, বাড়িতে নয়, সবাই ভোগের প্রসাদ খেয়ে নদী পাড়ে আসুন। আচ্ছা। আপনারা সবাই সুতো ছাড়তে থাকুন, যাতে আমাদের সব ঘুড়ি নদীর ওপারেই ওড়ে। কেন গোপাল? কারণ ঘুড়ি দিয়েই আজ ডাকাত বধ হবে। মানে? দেখুন, ঘুড়িতে জোড়া সুতো লাগানো হয়েছে, একটা নীল, একটা লাল। নীল সুতোটা ঘুড়িটা ধরে আছে, উড়তে সাহায্য করছে, আর লাল সুতো বাঁধা আছে ঘুড়ির মধ্যে লাগানো ছোট্ট একটা পুটলির সাথে। পুটলিতে কি আছে গোপাল? মারণ অস্ত্র। আমার এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন, ওই পারে ডাকাতরা সব একজোট হয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবার ঘুড়ি ওই পারেই আছে তো? হ্যাঁ। এবার সবাই লাল সুতো ধরে জোরে টান মারুন। বেশ, টান দিলাম। আমিও টান দিলাম। সর্দার, আমাদের আকাশে ওই পার থেকে কত ঘুড়ি এসেছে। তাই তো দেখছি। আচ্ছা। আরে বাবা রে, চলে গেল রে। কি ওরা দেখছি ছটপট করছে। হ্যাঁ মহারাজ, কারণ ওই পুটুলি থেকে বিছুটি চূর্ণ আর কাশি চূর্ণ পড়েছে। এক